বিশেষ অনুমতিতেই আটকে আছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট। ১৫০ টিকিটের বিপরীতে কয়েক হাজার মানুষের ভিড়। টোকেন নিয়ে সাউদিয়া এয়ারলাইন্সের ৩ দফা তারিখ পরিবর্তন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্ব পাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি ও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান। জটিল রোগীর দ্রুত সেবা নিশ্চিতে চট্টগ্রাম মেডিকেলে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার। একই ছাদের নিচে মিলবে আইসিইউ সহ সব ধরনের সেবা, কমবে ভোগান্তি। এবং বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে কাটছে না ধোঁয়াশা। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বিসিবি কর্তারা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সিলেটে ইকরামুল কবিরের কাছে। তিনি আছেন এমসি কলেজের সামনে। ইকরাম, ধন্যবাদ কবির। একেবারে সর্বশেষ যদি আমি এই আজকের ঘটনার ফলো আপ বলি বা গতকালকে যে ধর্ষণের শিকার হয়েছে তরুণী, তার তেমন কোনো অগ্রগতি নেই। সকাল থেকে যা বলছিলাম তাই চলছে। এখন পর্যন্ত কোনো আসামিকে ধরা সম্ভব হয়নি। এমাত্র আমি এই ওসি শাহপুরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন আসামিদের ধরার ব্যাপারে অভিযান চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরা সম্ভব হয়নি। যে এই ৬ জন আসামিকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে ছাত্রলীগের এই এমসি কলেজ শাখা ৪ জন এবং বহিরাগত ২ জন এবং আরও অজ্ঞাত ৩ জন। এদেরকে ধরার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলেও তাদেরকে ধরা হয়নি। তবে আরেকটি ব্যাপার সবার মাঝে খুব বেশি প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে 18 মার্চ থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ছাত্রাবাস, হোস্টেল, যে যারা গরিব এবং যারা বিভিন্ন জায়গায় টিউশনি করে এবং আশেপাশে চাকরি করে তাদের জন্য একটু ব্যবস্থা করে দিয়েছে। তারপরে তাদের ডাইনিং বন্ধ ছিল, গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তার কারণেই এই যে হোস্টেলটা খোলা ছিল, সেই হোস্টেল থেকে কিন্তু অস্ত্র পাওয়া গিয়েছে। সাইফুর রহমানের রুম থেকে অস্ত্র পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই ভবনে ৭ম ভবন, নতুন যে ভবনটি করা হয়েছে ৪তলা ভবন, সেই ভবনের নিচে নিয়েই এই তরুণীকে ধর্ষণ করেছেন ৬ জন। এই সব কিছু মিলিয়ে নানা প্রশ্ন সবার মধ্যে খেলা করছে এবং এই যে ৬ জন তারা কিন্তু এক ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রাখছিল দীর্ঘদিন থেকে এই ক্যাম্পাসে। ছাত্রলীগের কোনো কমিটির কেউ নাই, পদ কিংবা পদবি তারা বহন করে না, কিন্তু তারা ছাত্রলীগ হিসেবে তাদেরকে জাহির করে এই এলাকায় আধিপত্য বিস্তার, তাদের গডফাদাররা তাদের নিয়ন্ত্রণ করেছিল এবং এই এলাকায় একটি ভীতির রাজত্ব সৃষ্টি হয়েছিল। এখানে যে টিলাগড় পয়েন্টটি রয়েছে, কাছের যে পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্টটি একটি আতঙ্কের পয়েন্ট হিসেবে সিলেটবাসীর কাছে চিহ্নিত হয়েছিল। এবং এই ক্যাম্পাস একটি অত্যন্ত সুন্দর একটি ক্যাম্পাস। ১০০ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এই ক্যাম্পাসে এসেছিল। ১২৮ বছরের ক্যাম্পাসে যে সুন্দর উপভোগ করার জন্য মানুষরা আসে তা নস্যাৎ করে দিয়েছে এ কজন শিক্ষার্থীর জন্য। তা আবার পুনরুদ্ধারের জন্য চেষ্টা চালাবে, এমনটি বলেছেন কলেজের অধ্যক্ষ। খবির, এ ছিল সিলেটের এমসি কলেজের গণধর্ষণের ঘটনার সর্বশেষ। ইকরামুল কবির জানাচ্ছিলেন সিলেট। সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে না প্রবাসীদের। এখনও বিশেষ অনুমতিতে আটকে আছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট। ১৫০ টিকিটের বিপরীতে সকালে মতিঝিলে বিমানের কার্যালয়ের সামনে ভিড় করেন কয়েক হাজার মানুষ। একই অবস্থা সাউদিয়া এয়ারলাইন্সেরও। টোকেন দিতেও ৩ দফা তারিখ পরিবর্তন করেছে বিমান সংস্থাটি। জটিলতা যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। দিন গড়াচ্ছে তবু মিলছে না সমাধানের পথ। সরকারের আশ্বাস আর দুতিয়ালিতেও মিলছে না ফল। প্রথম দিনে বিক্ষোভের পর প্রাথমিক সমাধানের অংশ হিসাবে 4টি ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি মিললেও তার অগ্রগতি থমকে আছে সৌদি কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবে। তাই দিনে দিনে বাড়ছে ক্ষোভ। দেশের প্রত্যন্ত এলাকা থেকে প্রবাসীরা জড়ো হচ্ছেন কাউরান বাজার আর মতিঝিলে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার ৩৫০টি টিকিট দেওয়ার কথা থাকলেও ৫৫০টি টিকিট দেওয়ার ঘোষণা দেয় সৌদি এয়ারলাইন্স। তবে বাইরে তখন হাজারো টিকিট প্রত্যাশী।
টিকিট না হয় থাক, তাদের দাবি টোকেন। কিন্তু তারিখ বদলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের ঘোষণা 4 অক্টোবরের আগে মিলবে না কোনো টোকেন। আর এতেই তৈরি হয় নতুন সংকট। অভিযোগ আছে টিকিট কালোবাজারির। টোকন 8,000 টাকা বিক্রি হয়েছে। এই কিছু কিছু কুচক্র আছে, এই আগামা নাই, বাসুন নাই, বিষে নাই, ও আইয়ে হাত পাতে দিয়ে দেয়। এটা কি ছেলে খেলার মোয়া? আমাদের টোকন অনুযায়ী টিকিট পাইতেছি না, টোকন সিন্ডিকেট করতেছে। বিক্ষুব্ধ প্রবাসীরা এক পর্যায়ে সড়ক আটকে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও সোনারগাঁও মোড়ে অবস্থান নেয় তারা। একই অবস্থা মতিঝিল বিমান অফিসেরও। এ পর্যায়ে টিকিট বিক্রির শেষ দিনে অবশিষ্ট 150 টিকিটের বিপরীতে সেখানে অবস্থান করছে কয়েক হাজার প্রবাসী। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় হাতাহাতিতে জড়ায় টিকিট প্রত্যাশীরা। ওনারা বললো দামামের কোনো লোক এখন নেওয়া হবে না, আপনারা বাইরে চলে যান। কিন্তু এরপরে আমরা বললাম আমরা রিয়াদে বা জেদ্দা যাইতে চাই, ওখান থেকে আমরা আমাদের নিজের খরচে আমি আমাদের কর্মস্থলে ফিরে যাব। আর বিষয় আছে মাত্র আর 4 দিন আছে, 30 তারিখ পর্যন্ত মেয়াদ। তাহলে পরবর্তী আমি কি করব? তবে বিমান কর্তৃপক্ষের সাফ জবাব, ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় নতুন কোনো ফ্লাইট বুকিং দেয়া সম্ভব নয়। 29 তারিখ রিয়াদ, 30 তারিখ জিদ্দা, এই 2 ফ্লাইটের কাজ হবে। যারা রিটার্নিং প্যাসেঞ্জার এবং যাদের 16, 17, 18, 19, 20 মার্চে যারা যেতে পারে নাই তাদের কাজ হবে। যদি সিট খালি থাকে তখন আমরা পরবর্তী ডেটের প্যাসেঞ্জার ডাক। এখন 1 তারিখের ফ্লাইটের অনুমতি পাই নাই, পাইলে আমাদের বিমান ওয়েবসাইটে জানাবে। প্রবাসীদের বহনকারী বাংলাদেশ বিমানের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি শনিবার 4:30টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে আছেন আজহার লিমন। আমরা সরাসরি তাদের কাছে যাব। প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, খবির, কিছুক্ষণ আগে সৌদি এয়ারলাইন্সের বুকিং ম্যানেজার এসে 3টি তথ্য জানিয়ে গেছেন। যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন টোকেনের জন্য এবং টোকেন পেলে যারা টিকিট পাবেন বলে আশায় আছেন, তাদের জন্য 3টি তথ্য বলে গেছেন। প্রথমটি হচ্ছে এখন আর নতুন করে কোনো টোকেন দেওয়া হবে না, সবাইকে আগামী 4 তারিখ এসে টোকেন নেওয়ার জন্য আসতে বলা হয়েছে। দ্বিতীয়টি বলেছেন যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে আগামী রোববার থেকে অর্থাৎ আগামীকালকে থেকে সৌদি দূতাবাসে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে। এবং তৃতীয় হচ্ছে যে টোকেন নির্ধারিত যেই দিন তারিখ নির্ধারণ করে দিয়েছে এবং সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে, এর বাইরে যেন কেউ এই রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে এসে যেন ভিড় না করেন, এই বিষয়গুলো তিনি জানিয়ে গেছেন। যদিও আপনি দেখতেই পাচ্ছেন যে এখন বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তারপরও কিন্তু এই সৌদি প্রবাসী যারা রয়েছেন তাদের যে অপেক্ষা টোকেনের জন্য, সেই অপেক্ষা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। সকালবেলা বেশ বিশৃঙ্খলা ছিল, তারা রাস্তা অবরোধ করেছিল, সেই অবরোধ থেকে তারা সরে এসেছে এই ঘোষণার পর। কিন্তু তারা বারবার যদি বলছে যে তারা আশ্বস্ত হতে পারছেন না যে আগামী যে 4 তারিখের কথা বলা হচ্ছে, কারণ এরই মধ্যে 3 বার যে টোকেন দেওয়ার যে ডেট সেটি কিন্তু পরিবর্তন করে ফেলেছে। ফলে আগামী 4 তারিখ যে নিশ্চিত দিবে সেটি কিন্তু তারা বলতে পারছে না। ফলে তাদের এই অবস্থান কিন্তু এখনো সরছে না। কিন্তু আর অন্যদিকে কিন্তু এরই মধ্যে ভিতরে কিন্তু টিকিট বিক্রি চলছে। আজকে 550 জনকে টিকিট দেওয়া হবে, আগামীকালকে এমন 600 জনকে দেওয়া হবে। ক্রমান্বয়ে আগামী যে তারিখগুলো রয়েছে অর্থাৎ 2300 পর্যন্ত সিরিয়াল আমাদের হাতে এসে পৌঁছেছে, যাদেরকে ক্রমান্বয়ে টিকিট সরবরাহ করা হবে। বাকি আপনি জানেন যে 6000 টোকেন তারা সরবরাহ করেছে, এর বিপরীতে 2300 পর্যন্ত দেওয়ার ঘোষণা তারা দিয়েছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি সবশেষ খবর। আমাদের আরেক সহকর্মী রয়েছেন আজহার লিমন, রাজধানীর মতিঝিলে সেখানকার টিকিট বিক্রি সবশেষ খবর জানার জন্য চলে যাচ্ছি তার কাছে। সাদাত, একদিকে চাকরি হারানোর সংখ্যা অনেক, অন্যদিকে টিকিট নিয়ে অনিশ্চয়তা, এর সাথে আবার এখন যুক্ত হয়েছে বৃষ্টির ভোগান্তি। কিন্তু এরপরও আসলে যারা সৌদি ফিরতে চান যে সমস্ত প্রবাসী, তাদের এত সব কিছু উপেক্ষা করেও এক ধরনের অসহায় অপেক্ষা চলছে। দেখছেন বৃষ্টি নামছে, তারপরেও মতিঝিলের যে বিমান অফিস, সেই অফিসের পাশে কাজে ফিরতে যাওয়া প্রবাসীদের কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। জানিয়ে রাখি যে বিমানের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল 26 থেকে 30 তারিখ তারা যে 4টি বিশেষ ফ্লাইটের অনুমতি পেয়েছে, তাতে আসলে নেওয়া হবে 16 মার্চ থেকে 20 মার্চের যাত্রীদের, যাদের হাতে বিমানের রিটার্ন টিকিট রয়েছে স্থগিত হয়ে যাওয়া ফ্লাইটগুলো। কিন্তু আমরা হিসাব করে দেখেছি যে এই রিটার্ন টিকিট আছে এরকম প্রায় 5 থেকে 6 হাজার যাত্রীর, কিন্তু এখানে আসলে টিকিট দেওয়া সম্ভব বিমানের 4টি ফ্লাইটে সর্বোচ্চ 1020 জন। তো স্বাভাবিকভাবেই যা হওয়ার তাই হয়েছে। এখানে কিন্তু অতিরিক্ত
অতিরিক্ত যে যাত্রীরা তারা কিন্তু এখন অপেক্ষায় আছে, টিকিটের জন্য হাহাকার করছে। এর বাইরেও রিটার্ন টিকিট আছে আরও অন্যান্য অনেকগুলো গন্তব্যের, যারা সৌদির হয়তো দাম্মাম যাবেন কিংবা মদিনা যাবেন, কিন্তু সে সমস্ত যাত্রীদের হাতে ওই স্থগিত হয়ে যাওয়া ফ্লাইটগুলোর রিটার্ন টিকিট থাকলেও বিমান কিন্তু তাদের ব্যাপারে কিছুই বলতে পারছে না। অসহায়ের মতো কিন্তু এই সমস্ত প্রবাসীরা কিন্তু অপেক্ষা করছে। জানিয়ে রাখি, আমি এ ব্যাপারে বিমানের যিনি ব্যবস্থাপক ওনার সঙ্গে কথা বললাম, তো উনি বলছেন যে আসলে দাম্মাম কিংবা মদিনা এখন পর্যন্ত কোনো ফ্লাইটের অনুমতি পায়নি এবং কার্যত এখন পর্যন্ত বিমান শিডিউল কোনো ফ্লাইটেরই অনুমতি পায়নি, শুধুমাত্র 4টি বিশেষ ফ্লাইট ছাড়া। তবে উনি আমাদেরকে জানিয়েছে যে 1 তারিখ থেকে হয়তো কিছু নন শিডিউল, যেগুলো আসলে চার্টারও না আবার শিডিউলও না, কিন্তু নন শিডিউল কিছু ফ্লাইটের অনুমতি তারা পেতে পারে এবং সপ্তাহে হয়তো 8টি করে ফ্লাইটের অনুমতি তারা পেতে পারে, কিন্তু এখনও সেগুলো আবেদনের পর্যায়ে রয়েছে, আলোচনার পর্যায়ে রয়েছে। সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত সে বিষয়ে কিন্তু কিছু আমাদেরকে জানায়নি। তো এই ভোগান্তিগুলো এখানে চলছে। আমরা বেসামরিক বিমান কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান, ওনার সঙ্গেও আমরা কথা বলেছি। উনি সৌদি আরবের এই যে এক ধরনের ঢিলেমি বা এই যে না জানানোর বিষয়টা বিমান বাংলাদেশের জন্য আসলে আর্থিকভাবে একটা বড় ক্ষতির দিক হিসেবে দেখছেন এবং ওনার ভাষায় বলতে গেলে এটি একটি ব্যাড প্র্যাকটিস বা খারাপ অনুশীলন বা বাজে নজির। যেহেতু সৌদি এয়ারলাইন্স এদেশে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে, সেহেতু কিন্তু বিমান বাংলাদেশকেও সেইভাবে শিডিউল ফ্লাইটের অনুমতি দেওয়ার কথা। এছাড়াও এই সমস্ত প্রবাসীদের আরও ভিসা নিয়ে, আকামা নিয়ে নানান ধরনের অভিযোগ বা ভোগান্তি বা অস্পষ্টতা কিন্তু আছে। তো এই ছিল মতিঝিলের বিমান কার্যালয় থেকে আমার কাছে সবশেষ খবর। আজহার লিমন জানাচ্ছিলেন মতিঝিল থেকে, এর আগে সাদাত রহমতুল্লাহ জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে। সৌদি আরবে যেতে ইচ্ছুক যে প্রবাসীরা রয়েছেন তাদের টিকিট এবং অন্যান্য সেবা পেতে যে ভোগান্তি হচ্ছে সে খবর তারা আমাদেরকে জানাচ্ছিলেন। আজও মহাখালীতে করোনার নমুনা সংগ্রহ কেন্দ্রে সৌদি প্রবাসীদের ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহিন, কবির, আপনি জানেন যে এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা আইসোলেশন সেন্টার মহাখালীতে, যে অবস্থান করছে। এবং আপনি জানেন যে যারা বিদেশগামী অর্থাৎ প্রবাসী যারা রয়েছেন, যারা টিকিট হাতে পেয়েছেন, ইতিমধ্যে তারা করোনার নেগেটিভ সনদ নেওয়ার জন্যই কিন্তু এখানে নমুনা দিচ্ছেন এবং সংগ্রহ করছেন। কিন্তু এটা নিয়ে আসলে যে জটিলতা তৈরি হচ্ছে গত 2-3 দিন যাবৎ, সেই জটিলতা নিয়ে আসলে আমরা জানার চেষ্টা করেছিলাম আসলে জটিলতা কেন হয়েছে। এবং গতকালকে সকালে যারা নমুনা দিয়ে গেছেন তারা আজকে একটু আগে মাত্র নিয়েছেন, যাদের ফ্লাইট আজকে বিকেল 5:30 মানে 3 ঘন্টা আগে তারা সনদটি পেয়েছেন 29 ঘন্টা পর। সেসব বিষয় নিয়ে কিন্তু জটিলতা ছিল এবং মানুষের মধ্যে কিছু সংশয় ছিল, তারা আসলে ফ্লাইটগুলো ধরতে পারবেন কিনা, তারা সৌদি যেতে পারবেন কিনা। এই বিষয়ে যদি আমি জানতে চাইবো, আমাদের এখানে রয়েছেন যে আইসোলেশন সেন্টারের যিনি রয়েছেন এখানকার সিভিল সার্জন ডাক্তার মইনুল হাসান, আমি আপনার কাছে জিজ্ঞেস করবো যে আসলে এই জটিলতাতে কেন হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে যে বেশ একবার অনেকের কাছে অভিযোগ এসেছে তারা নেগেটিভ সনদটি পাচ্ছিলেন না। আপনি একটু বলবেন সিভিল সার্জন হিসাবে আপনি এই সমস্যাটা আসলে কেন তৈরি হচ্ছে, সমাধানটা? ধন্যবাদ। যেই সমস্যাটা তৈরি হচ্ছে তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সাধারণত নিয়ম হচ্ছে যে একটা টেস্ট করতে আগে যেটা নিয়ম ছিল আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের, যে 72 ঘন্টার সময় থাকতো, 72 ঘন্টার সময় থাকতো। সেই ক্ষেত্রে আমরা প্রতিটা যাত্রীর স্যাম্পল রিপোর্ট দেওয়ার জন্য আমরা 48 ঘন্টার সময় পেতাম। সেটা পরবর্তীতে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ কমিয়ে নিয়ে এসে তারা করেছে 48 ঘন্টা সময় করেছে। কিন্তু সেটা হচ্ছে শুরু হবে সৌদি আরবে তারা যখন ল্যান্ড করবে সেইখান থেকে 48 ঘন্টার সময় কাউন্ট হবে। সেই ক্ষেত্রে আমরা দেশে সময় পাই মাত্র 24 ঘন্টা। কিন্তু এখন যেটা করছেন তারা রিপোর্ট এমনভাবে তারা টিকিট ছাড়ছেন যে আমরা 7 ঘন্টা 8 ঘন্টা এরকম সময় পাচ্ছি। আমার হাতে একটা টিকিট আছে, আপনারা দেখেন, তার ফ্লাইট সময় আজকে রাত 3:35, তাকে বলা হয়েছে রাত 11টার সময় এয়ারপোর্টে থাকতে, এখন দুপুর 2:30 বাজে। আমি আসলে আমরা শুনছিলাম যে যেমনটি বলছিলেন যে মইনুল হাসান যে সার্ভিস বলছিলেন যে খুবই কম সময়ের, কারণ সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ যে টিকিটটি ছাড়ছেন খুব অল্প সময়ের মধ্যে ছাড়ছেন এবং তারা এখানে যখন পাঠাচ্ছেন তাদের কাছে খুব অল্প সময় থাকে নমুনা সংগ্রহ এবং সেটি যাচাই বাছাই করে তাদেরকে রিপোর্টটি প্রদান করা। সেক্ষেত্রে খুবই কম সময়ের কারণে কিন্তু জটিলতা তৈরি হচ্ছে। যদি তারা বেশি সময় পেতেন, মিনিমাম 24 ঘন্টা যদি পেতেন, তাহলে তো সমস্যাটা তৈরি হতো না। তো সব মিলে বলা চলে যে আইসোলেশন সেন্টারে যে জটিলতা তৈরি হচ্ছে তারা খুব শীঘ্রই কাটিয়ে উঠবেন কর্তৃপক্ষ বলছেন আমাদের কাছে। তো এই ছিল আমার কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টারের পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি। আহমেদ সালেহিন জানাচ্ছিলেন সৌদি আরব যেতে ইচ্ছুকদের করোনা পরীক্ষাত ভোগান্তির ব্যাপারে। দুপুরের সময় আরও থাকছে। বিকল্প ব্যবস্থা ছাড়াই দেদারসে কাটা হচ্ছে রাজধানীর ডিশ ও ইন্টারনেট কেবল। কয়েক লাখ গ্রাহক সেবা বঞ্চিত হলেও অনড় 2 সিটি কর্পোরেশন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে আজ শনিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের মতো এবারও তার ভাষণটি হবে বাংলায়। করোনা মহামারীর কারণে কোনো দেশের রাষ্ট্র সরকার প্রধান এবার নিউ ইয়র্কে যাননি, তবে অনলাইন প্ল্যাটফর্মে সবাই যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে উন্নত বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তার প্রস্তাব পেশ করবেন বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে রিপোর্ট হাসানুজ্জামান সাকির। নিরুত্তাপ জাতিসংঘ, এরই মধ্যে উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বক্তব্য। এবারের অধিবেশনে প্রাধান্য পেয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু ও বৈশ্বিক করোনা পরিস্থিতি। এ নিয়ে বিতর্কে জড়িয়েছেন বিশ্ব নেতারা। এই অধিবেশনে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে সারা বিশ্বের সকল সরকার এবং রাষ্ট্রপ্রধানরা আসেন এবং এখানে সরাসরি ওনারা বক্তব্য রাখেন। সেটাই পুরোটাই ভার্চুয়ালি হচ্ছে, মানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে হবে। এবং খালি ভার্চুয়াল প্ল্যাটফর্ম মানে যে প্রি রেকর্ডেড ভিডিও মেসেজ দিয়ে হবে। বিগত ১৫ বছরের মধ্যে এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসছেন না প্রধানমন্ত্রী। তাই শেখ হাসিনার আগমনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও সেই সরব অবস্থা নেই। অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর জাতিসংঘের আরও ৩টি সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা আশা করছেন রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের ইস্যু ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে গুরুত্ব পাবে বৈশ্বিক করোনা মহামারী। আর এতে কোভিড-১৯-এর ভ্যাকসিন যেন উন্নত বিশ্বের মতো অনুন্নত ও উন্নয়নশীল সব দেশও সমানভাবে পায়, সেজন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান থাকবে শেখ হাসিনার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। চলতি মাসে দেশে করোনার চীনা ভ্যাকসিন ট্রায়ালের কথা থাকলেও দৃশ্যত কোনো প্রস্তুতি নেই। উল্টো প্রাথমিকভাবে যে 7টি হাসপাতালকে কোভিড ট্রায়ালের জন্য নির্ধারণ করা হয়েছিল, সে তালিকার 2টিকে সম্প্রতি নন কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ সংশয়ে আছে কোভিড ট্রায়ালে স্বাস্থ্যকর্মীদের তালিকা পাঠানো নিয়ে। তবে অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, রোগী না পাওয়ায় কোভিড হাসপাতালগুলোকে বাতিল করা হচ্ছে। রিপোর্ট এহসান জুয়েলের। গত মাসে প্রথমবারের মতো বিশ্বে করোনা ভ্যাকসিনের সফল ট্রায়ালের পর থেকেই বাংলাদেশের অপেক্ষা। ভ্যাকসিন কূটনীতির নানা সমীকরণ ডিঙিয়ে গত মাসের শেষে চীনের ভ্যাকসিন ট্রায়ালের ঘোষণা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 7টি হাসপাতালের 4000 স্বাস্থ্যকর্মীকে ট্রায়ালের জন্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তার মধ্য থেকে 2টি হাসপাতাল, ঢাকা মহানগর ও হোলি ফ্যামিলি হাসপাতালের নাম কোভিড বিশেষায়িত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু নন কোভিড হাসপাতাল, তাই ট্রায়ালে তাদের নাম থাকবে কিনা তা নিয়ে সংশয়ে খোদ হাসপাতাল পরিচালকরা। এই মুহূর্তে কি হবে সেটা আমিও বলতে পারছি না, কারণ ওনারা হয়তো কথা বলবে আমাদের অথরিটির সঙ্গে। এই যে নন কোভিড হসপিটাল ট্রায়াল অফ ভ্যাকসিন হাউ মাচ ফিজিবল এবং মানে সিগনিফিক্যান্টলি হবে, এইটাও আমার কাছে একটা প্রশ্ন। এখানে তো অনেক বিষয়ে জড়িত, যে কারা কারা সম্পৃক্ত, স্বাস্থ্যকর্মীদের মধ্যে থেকে রুলিং যাবে কিনা, এই বিষয়গুলো তো প্রক্রিয়াগত কিছু সমস্যা আছে। তো এটা টেকনিক্যাল কমিটি আভ্যন্তরীণ একটা করেছি, ওরা আইসিডিডিআর টিমের সাথে বসে এটা ফাইনাল আসছে। পুরো দেশে মিলে 30টি কোভিড হাসপাতাল ঘোষণা করা হলেও রোগী না পাওয়ায় এর মধ্যে 6টিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই 30টি হাসপাতালে 15,275টি জেনারেল বেড, আইসিইউ ও ভেন্টিলেটর থাকলেও সবশেষ তথ্য মতে ভর্তিকৃত রোগীর সংখ্যা 2328 জন। দিন দিন আমাদের কোভিড ভর্তি রোগীর সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আমরা পর্যায়ক্রমে যে সমস্ত কোভিড ডেডিকেটেড হসপিটাল ছিল সেগুলিকে নন কোভিড ঘোষণা করছি, কারণ কোভিড চিকিৎসা করতে যে আমাদের নন কোভিডের যে পেশেন্টগুলি তারা সাফারার হচ্ছে। চলতি মাসের মধ্যে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা থাকলেও এখনও এই ব্যাপারে পরিষ্কার নয় সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অতি সংকটাপন্ন জটিল রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টার, যেখানে আইসিইউ সহ একই ছাদের নিচে মিলবে সব বিভাগের সব ধরনের সেবা। 24 ঘন্টায় সেবা চালুর ফলে রোগীদের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সেবা প্রক্রিয়াও। নূর জামাল আতিকের ক্যামেরা রিপোর্ট, শফিকুল আলমের।
পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যাসহ নানা সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নানা ওয়ার্ডে। এতে এ ওয়ার্ড সে ওয়ার্ড দৌড়াদৌড়ি করতে করতে জটিল রোগীর মৃত্যুসহ পড়তে হয় নানা হয়রানিতে। এ অবস্থায় রোগী ভোগান্তি কমাতে জরুরি বিভাগ ও ক্যাজুয়ালিটি ওয়ার্ডকে নিয়ে একই ছাদের নিচে চালু হতে যাচ্ছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, যেটি স্থানান্তর করা হবে নতুন ভবনে, যেখানে থাকবে পরীক্ষা নিরীক্ষা, এইচডিইউ ও আইসিইউ সহ সব বিভাগের চিকিৎসা সেবা। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি সব বিষয়ের কনসালটেন্টরা থাকবেন। তো ওনাদের আন্ডারেই রোগীরা অবজারভেশনে থাকতে পারবেন। ওখানেই আমাদের এক্সরে মেশিন থাকবে, ওখানেই রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকবে। অতি জটিল ও কম গুরুত্বপূর্ণ রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় সেবা দেয়া হবে। ওয়ার্ডে না গিয়ে ইমার্জেন্সি থেকে চলে যেতে পারবে বলে গতি আসবে চিকিৎসা সেবায়। ওইখানে আমরা অবজারভেশন বেড থাকবে 30টা বেড, ওইখানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হবে। ওইখানে আমরা পেশেন্টটাকে 24 ঘন্টা হোল্ড করবো আর কি। 24 ঘন্টার পরে যদি দেখা যায় যে খারাপের দিকে, তখন সেই পেশেন্টটাকে আমরা ইনডোরে ভর্তি করব। হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন 1200 থেকে 1500 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিকল্প কোনো ব্যবস্থা না করেই দেদারসে কাটা হচ্ছে রাজধানীর ডিশ ও ইন্টারনেট কেবল। এতে সেবা বঞ্চিত হচ্ছে কয়েক লাখ গ্রাহক। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সেবাদাতারাও। তাদের অভিযোগ, সৌন্দর্য বর্ধনের নামে এই উদ্যোগ নেওয়া হলেও রাজধানীর 5টি এলাকা ছাড়া কোথাও নেই ভূগর্ভস্থ কেবল লাইন। তবে রাজধানীর ঝুলন্ত তার কাটার ব্যাপারে অনড় অবস্থানে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাজধানী ঢাকার সৌন্দর্য বর্ধন ও জনসাধারণের চলাচল ঝুঁকিমুক্ত করতে বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে ঝুলন্ত তার অপসারণ। 1 অক্টোবর থেকে আরও জোরে সোরে চলবে এই অভিযান। করোনাকালে দাপ্তরিক কাজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ, এমনকি প্রয়োজনীয় তথ্যের জন্য মানুষের ইন্টারনেট ও টেলিভিশন নির্ভরতা বেড়েছে। এ সময় হঠাৎ করে ইন্টারনেট ও ডিশ সংযোগের তার কেটে দেয় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের উদ্যোগের বিপক্ষে নন ব্যবসায়ীরা, তবে বিকল্প অবকাঠামো না থাকায় বিপাকে তারাও। বনানী এলাকায় গিয়ে দেখা গেল ভূগর্ভস্থ লাইন ভবন পর্যন্ত টানা না থাকায় সেবা দিতে এলডিপি বক্স থেকে পুনরায় বৈদ্যুতিক খুঁটি দিয়ে তার নিতে হয়েছে ইন্টারনেট ও ডিশ সেবাদাতাদের। এনটিটিএনগুলি ওনাদের ইচ্ছা মতন করে আমাদেরকে পার এমবিপিএস চার্জ করে। আপনার মিনিমাম এটা 300 থেকে 400 গুণ ইন্টারনেটের মূল্য বেড়ে যাবে গ্রাহক পর্যায়ে। অবকাঠামো তৈরি হয়েছে কিনা এটা একটি কমিটি করা হোক, পুরো ঢাকা শহর সার্ভেটা করা হোক। উল্টো কথা বলছেন এনটিটিএন অপারেটররা। যেসব জায়গায় ফাইবার অপটিক কেবল আছে সেখানে কিন্তু ভূগর্ভস্থ লাইন ব্যবহার করা হচ্ছে না। তিন কোম্পানিগুলোর যে চাহিদা সেটা আবার আইএসপিদের জন্য দেওয়াটা সেটা কমার্শিয়ালি ভায়াবল হয় না। যদিও ঝুলন্ত তার অপসারণে অনড় অবস্থানের কথা জানালেন দক্ষিণ সিটির মেয়র। এখন যখন কাজ কেটেছি তখন আসছেন বিভিন্ন তদবির নিয়ে। আমাদের অনুমোদন ছাড়া ঢাকা শহরে কেউ কিছু করতে পারবে না। অবকাঠামো তৈরি না করে তার অপসারণের চেষ্টা করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইন্টারনেট ও কেবল ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মাটির ব্যবহার ছাড়াই ব্যতিক্রম পদ্ধতিতে পলি হাউসে রংপুরে বিভিন্ন শাকসবজি ও ফুল ফলের চারা উৎপাদন করছে একটি প্রতিষ্ঠান। বন্যা কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে চাষিদের সহায়তার জন্যই এমন উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। কোনো ধরনের মাটির স্পর্শ ছাড়াই নেট হাউস ও ট্রে পদ্ধতিতে রংপুরের মিঠাপুকুরের রানীপুকুরে উৎপাদন করা হচ্ছে ফলমূল ও শাকসবজির বিভিন্ন চারা। নাসিক প্লান্ট অ্যান্ড পট থেকে উৎপাদিত এই চারা সংগ্রহ করে ভালো ফলন পাচ্ছেন বলে দাবি কৃষকদের। লাউ স্তরে নিয়ে যা ভালোই লাউ ধরে, বাজারে বিক্রিও করছি, খাসিও অন্যরকম ধরতি। বিভিন্ন চারা আর কি পাওয়া যায় এখানে। এই সমস্ত চারা আর কি মোটামুটি ভালো আর কি, এখানে ফলন মোটামুটি আর কি ভালো হয়। সনাতন পদ্ধতির পরিবর্তে রোগবালাই মুক্ত সুস্থ সবল চারা কৃষকদের হাতে তুলে দিতেই এমন উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের। নতুন প্রযুক্তি নিয়ে শুরু করি, আর এটা ভাবনাটা হলো যে এই প্রযুক্তি যদি দেশে হয়, দেশে আমরা যদি ছড়াইতে পারি তাহলে কৃষক সবচেয়ে প্রথমে লাভবান হবে কৃষক। আমরা মাটির পরিবর্তে প্রোডাক্ট ইউজ করতেছি, যেটা হলো স্টেরিলাইজ মিডিয়া। এখানে রোগ জীবাণু মুক্ত থাকে। 2013 সাল থেকে টানা 2 বছর গবেষণার পর 2015 সালে রংপুরের
মিঠাপুকুরের রানীপুকুর ও পঞ্চগড়ের দেবীগঞ্জে 2টি প্লান্টে কার্যক্রম শুরু করে নাসিক প্লান্ট অ্যান্ড পট, যেই প্লান্ট থেকে সারা বাংলাদেশেই শাকসবজি ও ফলমূলের চারা সরবরাহ করা হচ্ছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে বিসিবিতে কথা বলছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আমরা এখন সরাসরি সেখানে যাচ্ছি। হ্যাঁ, আপাতত আমরা ওইভাবে করেছি। আর যেটা হলো যে যেহেতু ট্যুর আপনার পিছাচ্ছে, আমরা যে তারিখে যাওয়ার কথা ছিল, তো আমাদের হাতে সময় আছে, আমরা আবার সেটা হয়তো আরো কিছুদিন আমরা ওয়েট করব। শ্রীলঙ্কা থেকে মানে লাস্ট কি বলেছে? শ্রীলঙ্কা থেকে লাস্ট যেটা বলেছে ওই আগের কথাই, যে যেহেতু এটা ওদের আন্ডারে নাই, ব্যাপারটা হয়ে গেল আপনার এটা হেলথ মিনিস্ট্রির ব্যাপার। সো হেলথ মিনিস্ট্রি থেকে ওরা গতকালও আশা করেছিল হয়তোবা ওরা কোনো কিছু পাবে, বাট ওরা আশা করছে যে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে ওরা জানাবে। না, ওরাও চেষ্টা করছে। ওরা যেহেতু আমি আগে বলেছি যে এটা যেহেতু হেলথ মিনিস্ট্রির ব্যাপার, সো ওরাও চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওদের একটা গাইডলাইন আমাদেরকে দিতে। তো আমার মনে হয় যে উই আর পজিটিভ, ওরাও কিন্তু পজিটিভ আছে ক্রিকেট শ্রীলঙ্কা। তো ওরা হয়তোবা আজকে বা কালকে বন্ধ থাকে, হয়তোবা সোমবার বা মঙ্গলবার একটা রেজাল্ট চলে আসবে। ব্যাটিং কোচ আমরা এই ট্যুরটা আসলে আমরা বেশি কনসেন্ট্রেট করছি আপনার এই ট্যুরটা নিয়ে। আমাদের এই ট্যুর অন হলে আমরা অন্য প্ল্যানে যাব, বাট ট্যুরটা হলো ইম্পর্টেন্ট। এটা যদি আমরা ঠিকঠাক হয় তারপর আমরা ব্যাটিং কোচ নিয়ে আমরা আলাপ আলোচনা করব। যেহেতু যদি পজিটিভলি সব কিছু হয় তো হয়তো আমরা হয়তো আগামী মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে আমরা যেতে পারি। যেহেতু ওদের যে শ্রীলঙ্কা T20 হওয়ার কথা ছিল সেটা এখন নিশ্চিত না, সো আমাদের কাছে ওদের কাছেও সময় আছে। সো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। ম্যাচ কমানোর কথা ছিল, সেটা কি 3টা টেস্টের জায়গায় 2 টেস্ট হওয়ার কথা ছিল এরকম আলোচনা? না, যেহেতু সময় আছে, ওদের T20 যেটা হওয়ার কথা ছিল সেটা তো হচ্ছে না। সো যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপে আপনার টেস্ট 3টাই ছিল, তো সেটাই থাকবে। ওই দিন বৃহস্পতিবার শ্রীলঙ্কা বোর্ডের সিইও বা ভাইস প্রেসিডেন্ট কথা বলছেন, তারা বলছিল যে এই হেলথ মিনিস্ট্রি গাইডলাইন ফলো করলে বিসিবি যদি রাজি হয় তাহলে ট্যুরটা হবে আদালত স্থগিত। আপনারা কি আসলে ওই জিনিসটাতে রাজি হবেন কিনা বা আপনাদের মনোভাব? আমাদের কাছে অফিসিয়ালি কোনো ইমেল বা এই ধরনের কোনো কিছু আসেনি। আমরা ওই অফিসিয়ালি ছাড়া আমরা বাইরের কি হচ্ছে না সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না। না, আমরা না মরিয়া না, আমরা ব্যাপারটা হয়েছে যেহেতু আপনার সময় আমাদের কাছেও আছে, ওদের কাছেও আছে, এবং ওরা বারবার রিকোয়েস্ট করছে যে হয়তো আমরা কিছুদিনের মধ্যে করবো। এটা যে না ওরা চাচ্ছে না আর আমরা জোর করে আছি তা না। যদি আমরা যেতেই চাইতাম আমরা ওদের সত্য মেনেই চলে যেতে পারতাম, বাট আমাদের কাছেও কিন্তু তাড়াহুড়ো নেই। আমাদের কাছে প্রথম যে ফার্স্ট প্রায়োরিটি ইজ প্লেয়ারদের কমফোর্টেবল থাকাটা, প্লেয়াররা যেন মেন্টালি টায়ার্ড না থাকে এবং ওরা যেন ওদের থেকে পারফরমেন্সটা বের করা হলো আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা গিয়ে যেন ভালো পারফরমেন্স করতে পারি, তার জন্য যা যা দরকার আমরা সেগুলো করছি। প্লেয়াররা যারা আছে, প্লেয়ার নিয়ে আপনারা ক্যাম্প করেছেন, এখন তাদের ইনভেস্টমেন্টটা এটা 2 সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে, তাদের জন্য এটা বার্ডেন হয়ে যাচ্ছে কিনা? না, আমাদের তো যে প্ল্যান আছে প্ল্যান তো করে আছে। এখন আমরা 3 দিনের ব্রেক দিয়েছি। 3 দিনের ব্রেকের মধ্যে আমাদের যদি রেজাল্ট চলে আসে আমরা ওভাবে আবার প্ল্যান করব। এখন তো আমাদেরকে তো আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট তো বলেছেন যদি ট্যুর না হয় তাহলে আমরা ডোমেস্টিক একটা টুর্নামেন্ট করবে। তো সেই জিনিসটা তো আমাদের মাথায় আছে, আমাদের প্ল্যান ABC সব করাই আছে। আমরা আমাদের প্ল্যান মতোই যাচ্ছি। আর যেহেতু প্লেয়াররা আপনার কন্টিনিউ কিন্তু 7-8 দিন প্র্যাকটিস করে ফেলেছে, তো ওদেরও তো একটা ব্রেকের দরকার আছে। থ্যাংক ইউ ভাইয়া। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিয়ে কথা বলছিলেন আকরাম খান। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।